সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ৫০ দিনের প্রচারেই বাজিমাত, মোদির প্ল্যানেই প্রধানমন্ত্রী তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খেলা শুরু বাংলাদেশের রাজনীতিতে, হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান। বিস্তারিত যাচ্ছে প্রতিবেদনে। এদিকে ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরল বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আবারও বাংলাদেশে ঝড় তুলেছে ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব তারেককে চাপে ফেলে সরকার চালাচ্ছে জামায়াতের ইশারায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 18 বছর বাংলাদেশের বাইরে, কেবলমাত্র 50 দিনের প্রচার, আর তাতেই বাজিমাত। যে কাজ 5 বছরেও করতে পারেন না বর্ষিয়ান নেতারা, মাত্র 2 মাসের মধ্যেই সেই কাজ করে দেখালেন বাংলাদেশের ডার্ক প্রিন্স। ঘোল খাওয়ালেন নোবেলজয়ী ইউনূস থেকে শুরু করে পাকিস্তানপন্থী জামাতিদেরও। অবসান ঘটালেন 2024-এর জুলাই মাসে শুরু হওয়া গণ অভ্যুত্থানের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজ কথা বলছি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, যিনি একসময় টানা 18 মাস রাত কাটিয়েছেন জেলে, আর আজ তিনি মাত্র কয়েকদিনে জয় করে ফেলেছেন গোটা বাংলাদেশের মন। কিন্তু এই তারেক রহমান আসলে কে? হঠাৎ করে কিভাবে প্রবেশ করলেন বাংলাদেশের রাজনীতিতে? ঠিক কিভাবে অসম্ভবকে সম্ভব করে হয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? কিভাবেই বা তিনি কাবু করলেন জামাতি ও ইউনূসদের? জানলে অবাক হবেন, বাংলাদেশের মানুষের মন জয় করার জন্য তিনি সাহায্য নিয়েছিলেন মোদি মমতার নীতিরও। চলুন প্রতিবেদনের মাধ্যমে আমরা আলোচনা করি। 2024 সালে সারা বাংলাদেশ জুড়ে শুরু হয় আন্দোলন। আন্দোলনের মাত্রা বহুদূর পর্যন্ত যায়, অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার নেয়। প্রতিবাদ আর হিংসায় দেশ রীতিমতো জ্বলছে। চাপের মুখে পড়ে শেখ হাসিনা। নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 200-র উপর বেশি আসন নিয়ে তারেক রহমান জিতেছেন। তারেক রহমান শপথ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। তার সঙ্গে শপথ নিয়েছেন 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। নির্বাচনে অংশ না নিয়ে মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান। খলিলুর রহমানকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে কম বিতর্ক হয়নি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর মাহমুদ চৌধুরীকে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনীতিবিদরা বলছেন আমিরের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। 2018 সালে তিনি 3 সদস্যের প্রতিনিধি নিয়ে ভারত সফর করেছিলেন। এছাড়াও তিনি কয়েকদিন পরপর ভারতে যান সফরে। কিন্তু সেমিনারে যোগ দেন আমির খসরু। একটি ছবি কিছুদিন আগে ভাইরাল হয়। ভাইরাল ছবিতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তিনি দেখা করেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ভারতের সঙ্গে যাতে বিএনপির সম্পর্ক ভালো হয় সেই দায়িত্ব নিয়েছেন আমির। ইউনূসের সঙ্গে খারাপ সম্পর্ক ভারতের থাকলেও তারেকের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো। শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি গিয়েছিলেন। সেই ছবি আমরা প্রত্যেকেই দেখেছি। প্রধানমন্ত্রী তিনি তারেককে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তারপরই বিএনপির তরফ থেকে বলা হয় তারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে, কারণ তারেকের দেশে ফেরার ক্ষেত্রে নয়াদিল্লির যথেষ্ট ভূমিকা রয়েছে। অমিত শাহর সঙ্গে দেখা করেছেন আমির। যদি এই ছবি সত্যি সত্যি সঠিক হয় তাহলে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক যে ভালো হবে সে কথা বলাই বাহুল্য। তারেক রহমান আর কিছুদিনের মধ্যেই তিনি যে বিদেশ সফর শুরু করবেন তার মধ্যে প্রথমেই থাকবে ভারত। এবার প্রশ্ন হচ্ছে, ভারত সফরে এসে কি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক? কারণ হাসিনা তো ভারতের আশ্রয়েই রয়েছেন। জন্য জীবন দেয়ার গৌরবময় ইতিহাস বিশ্ব দরবারে উপস্থাপিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই। শেখ হাসিনা সরকারের আমলে আসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনার সময়েই 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। এখানেই শেষ নয়।
দ্বিতীয় দফা সরকার গঠনের পর 2010 সালে জাতিসংঘের 65তম সাধারণ অধিবেশনে জাতিসংঘে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাশ হয়। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্রভাগ হলেও মাতৃভাষার প্রশ্নে বাঙালি বরাবরই ছিল আপোষহীন। ফলে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলে ক্ষোভে ফেটে পড়ে বাঙালি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনে বাঙালির আত্মত্যাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ভাষা সৈনিকদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। বাঙালির মুক্তি সংগ্রামে রচিত হয় নতুন অধ্যায়। সেই থেকে দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। বিএনপি ক্ষমতায় এসেই যা করল সেটা আসলে অনেকেই আগে থেকেই অনুমান করেছিলেন, তবু চোখের সামনে দেখলে একটা ধাক্কা লাগে বইকি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ আজকে মিডিয়াকে জানিয়ে দিলেন 1000-এর বেশি মামলা প্রত্যাহার করা হচ্ছে। ভাষ্যটা হলো এই যে আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদের ওপর রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছিল, সেগুলো তুলে নেওয়া হচ্ছে। শুনতে খুবই মানবিক, খুবই ন্যায়সঙ্গত, কিন্তু আসল কথাটা এখানে আড়ালেই থেকে গেল। যারা এই মামলার আসামি তাদের বড় একটা অংশ রাস্তায় দাঁড়িয়ে পেট্রোল বোমা ছুঁড়েছে চলন্ত বাসে, আগুনে পুড়িয়ে মেরেছে সাধারণ মানুষকে যারা শুধু নিজের কাজে যাচ্ছিল। কেউ রিকশা চালক, কেউ দিনমজুর, কেউ বা স্রেফ বাড়ি ফিরছিল। তাদের অপরাধ ছিল একটাই, তারা ভুল সময়ে ভুল জায়গায় ছিল। আর সেই বোমা যারা ছুঁড়েছে আজকে তারা রাজনৈতিক নির্যাতনের শিকার বলে পরিচিত হচ্ছে। টানা 18 মাসের টালমাটাল সময় কাটিয়ে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ত্যাগ করলেন মোহাম্মদ ইউনূস। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বসেছেন, ফলে তার প্রয়োজন ফুরিয়েছে সংবিধান অনুযায়ী। কিন্তু তাও যেন ইউনূস প্রসঙ্গ বাংলাদেশ থেকে মুছছে না। তাকে রাষ্ট্রপতি করা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে রবিবার টানা 18 মাস পরে নিজের এনজিওতে ফিরলেন ইউনূস। রবিবার ঢাকার মিরপুরে নিচের কার্যালয়ে ফেরেন ইউনূস। তাকে দেখে দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান তার অফিসের কর্মীরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ইউনূস নিজেই। 18 মাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবার পর গত রবিবার অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার আগের কর্মস্থলে ফিরে এসেছেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেশের প্রধান উপদেষ্টা পদ ছাড়ার পর তার বিদায়ী ভাষণে মোহাম্মদ ইউনূস বলেন, আজ থেকেই অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব থেকে সরে আসছে। এখন থেকে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকারের লালন ফিরে আসুক বাংলাদেশে।